শুভেচ্ছা, স্বাগত মাছরাঙা নিউজ শোতে। সাথে আছি আমি সুমাইয়া সাজ্জাদ। এই আয়োজনে দিনের গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি থাকবে রাজধানীর বাইরের আপডেট। এছাড়া থাকছে বাণিজ্য ও ক্রীড়া সহ আন্তর্জাতিক নানান খবর। প্রথমেই সারাদিনের নিউজ আপডেট। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো, জানিয়েছেন কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে বৈঠকের পর তিনি একথা জানান। গণভোট হবে কোন পদ্ধতিতে এবং কখন হবে এমন প্রশ্নে জাতীয় নির্বাচনের আগে অথবা নির্বাচনের দিন, এই দুটো বিষয়ে যুক্তি তুলে ধরেছে দলগুলো। আলোচনায় যেসব বিষয় নোট অফ ডিসেন্ট এসেছে সেগুলো মীমাংসার উপর জোর দেয় কোন কোন দল। গণভোটের বিষয়ে দলগুলোর একমত হওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে ঐকমত্য কমিশন। তারা আশা করছে 15ই অক্টোবরের মধ্যেই জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, তাদের সম্মতির জন্য একটি গণভোট অনুষ্ঠানের ব্যাপারে সকল রাজনৈতিক দলই একমত হয়েছেন। শিগগিরই দল হিসেবে আওয়ামী লীগের বিচারের বিষয়ে আনুষ্ঠানিক তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। দুপুরে ট্রাইব্যুনালের সাংবাদিকদের একথা জানান তিনি। জুলাই আন্দোলনের সময় সংঘটিত গণহত্যা সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফ সহ 4 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে প্রসিকিউশন। কাল অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেবে ট্রাইব্যুনাল 2। কুষ্টিয়ায় 6 জনকে হত্যা ও আরও 3টি অভিযোগে এই অভিযোগপত্র দাখিল করা হয় গত জুলাইয়ে। অন্যদিকে জুলাই আগস্টের আন্দোলনে রাজধানীর চানখারপুলে 6 জনকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় নবম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল 1-এ। সেদিন আপনাদেরকে ডিটেইল দল হিসেবে আওয়ামী লীগের ব্যাপারে ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটির অভিযোগে এনডিএম নামে একটি রাজনৈতিক দল আগেই একটা অভিযোগ দায়ের করেছেন। আমরা সেটার ভিত্তিতে তদন্ত ইনিশিয়েট করছি। সুতরাং বলা যেতে পারে যে এই মুহূর্তে আওয়ামী লীগের বিরুদ্ধে, দল হিসাবে আওয়ামী লীগের বিরুদ্ধে অপরাধী সংগঠন হিসাবে তাকে বিচারের মুখোমুখি করার জন্য প্রাথমিক তদন্তের কাজটা আমরা শুরু করতে যাচ্ছি। ডেঙ্গু আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 9 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে 1042 জন ডেঙ্গু রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন। দুটি এবছরের রেকর্ড। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, চলতি বছর মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 49,907 জন। সবশেষ 9 জন সহ এ যাবৎ ডেঙ্গুতে মোট 212 জনের মৃত্যু হয়েছে। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের প্রতিনিধি দল। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৌদ্ধ ধর্মীয় নেতারা প্রবারণা পূর্ণিমার মহত্ব বর্ণনা করেন প্রধান উপদেষ্টার কাছে। একই সাথে তারা প্রধান উপদেষ্টাকে বিহার পরিদর্শনেরও আমন্ত্রণ জানান। এ সময় রাজধানীর উত্তরায় বৌদ্ধদের শেষকৃত্যের জন্য জায়গা বরাদ্দ করে দেওয়ার প্রধান উপদেষ্টাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানিয়েছেন বৌদ্ধ নেতৃবৃন্দ। রাজধানীর সচিবালয়ের সব প্রবেশ পথে ও ভেতরের হোটেল রেস্টুরেন্টে পলিথিন ও একবার ব্যবহার্য প্লাস্টিকের বিরুদ্ধে সচেতনতামূলক মনিটরিং কার্যক্রম পরিচালনা করেছে পরিবেশ মন্ত্রণালয়। তবে প্রথম দিনে করা হয়নি কোনো জরিমানা। সকালে অফিস শুরুর আগেই পরিবেশ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং টিম সচিবালয়ের বিভিন্ন প্রবেশ পথে অবস্থান নেয়। ভেতরে প্রবেশ শুরু হলে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহৃত প্লাস্টিক বহনকারী কর্মকর্তা কর্মচারী সহ দর্শনার্থীদেরও সচেতন করেন তারা। সেগুলোর পরিবর্তে দেওয়া হয় পাটের ব্যাগ। প্রবেশ পথ ছাড়াও সচিবালয়ের বিভিন্ন হোটেল ও রেস্টুরেন্টকেও পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ সব মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে। এটা আমরা প্রথমে এন্ট্রি পয়েন্টে যারা পুলিশ ভাইরা আছেন ওনাদের সহযোগিতায় আমরা সকল যারা ভেতরে কাজ করেন এবং দর্শনার্থী আসবেন তারা যাতে বহন না করতে পারেন, এটা হচ্ছে প্রাথমিক পয়েন্ট।
আর সকল মন্ত্রণালয়ে খাবার স্টোর বিভিন্ন টিম করে করে আমরা দেখব, সেখানে এনফোর্সমেন্টও হবে। নির্ভুল ও মানসম্মত পাঠ্যপুস্তক প্রণয়নে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর চৌধুরী রফিকুল আবরার। এছাড়া এনসিটিবির বিধিমালা প্রণয়নের কাজ চলমান এবং ইউজিসির কার্যক্রমকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে বলেও জানান তিনি। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, উপাচার্য নিয়োগে সার্চ কমিটি গঠন করা হয়েছে এবং মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে উন্মুক্ত দরখাস্তের মাধ্যমে স্বচ্ছ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়ার কথাও জানান শিক্ষা উপদেষ্টা। এর আগে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জাতীয় পর্যায়ে 12 জন গুণী শিক্ষককে সংবর্ধনা দেওয়া হয়। আমরা শিক্ষকদের পদোন্নতি ও মর্যাদা বৃদ্ধিতে নিরবিচ্ছিন্নভাবে কাজ করছি। এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি এবং আর্থিক প্রদানের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিকে দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে দিবসটি উদযাপন করা হয়। এবার শিক্ষক দিবসের প্রতিপাদ্য শিক্ষকতা পেশা মিলিত প্রচেষ্টার দীপ্তি। সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। দিনটি উপলক্ষে গোপালগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে হয় আলোচনা সভা। বক্তারা বলেন, সমাজের শিক্ষকের মূল্যায়ন করা হয় না। শিক্ষকদের অবদানকে শ্রদ্ধা জানিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নড়াইলে। ঝিনাইদহে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। আলোচনা সভা ও শোভাযাত্রার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয়েছে পটুয়াখালী, চাঁদপুর, ভোলা, হিলি, নরসিংদী সহ সারা দেশে। পানির কুমির যেন এখন ডাঙার মানুষের জন্যও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে মানিকগঞ্জে। নদীতে ভয়ে তো নামছেই না মানুষ, কুমিরের ভয়ে পাড়েও হাঁটছেন না অধিকাংশ মানুষ। জেলা রিপোর্টার গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য, ছবিতে নিউজ শো প্রতিবেদন। রাতে নির্জন পথে হাঁটছিল একদল তরুণ। হঠাৎ নদীর তীরে অস্বাভাবিক নড়াচড়া চোখে পড়ে তাদের। কৌতূহলী হয়ে টর্চ লাইট ফেলতেই চোখে পড়ে বিশাল আকৃতির এক কুমির। অন্ধকারে হঠাৎ এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা। 3 দিন আগে জাল তুলতে 4টার দিকে বিশাল আষ্ট হাতে একটা কুমির সামনে দেখছি, আবার দেখছি টানে এসে। এই যে আমার পিছনে যে দাগ আছে, দাগে এসে 10 হাতে একটা কুমির আসলো। 5টা কুমির আমি পানিতে বাসা দেখছি। সকালে ঘুম থেকে উঠে মানুষ দেখছেন কুমিরের পায়ের ছাপ। কয়েকদিন ধরেই এই এলাকায় দেখা মিলছে বেশ কিছু কুমিরের। এর ফলে এলাকার মানুষের মাঝে ভর করেছে কুমির আতঙ্ক। মানুষের গোসল করতে পারতেছে না, হাঁস নিয়ে যেতেছে, মানুষের বিষম সমস্যা হয়ে যেতেছে। প্রতিদিন এটা ভাইসা উপরে উঠতেছে, আর প্রতিদিনই মানুষের দেখতেছে। জাওলারা জাল ফালাইতে পারতেছে না, যার কারণে ওদেরও না খাওয়া অবস্থা। মানিকগঞ্জের পদ্মা তীরবর্তী হরিরামপুরের এলাকা জুড়ে কুমিরের ভয় বিরাজ করছে। ভয়ে নদীতে নামা প্রায় বন্ধ হয়ে গিয়েছে সাধারণ মানুষের। স্থানীয়রা জানান, সম্প্রতি তাদের গৃহপালিত পশু কুমিরের আক্রমণের শিকার হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা কাজ করছে। অনেকে আর নদীতে মাছ ধরতেও যেতে সাহস পাচ্ছেন না। আমরা এনে প্রতিদিনই কুমির দেখি, প্রতিদিনই পরে 500 টাকার কুমির বাইসে উঠে, দিনে রাতে সন্ধ্যা পর টানে উঠে। আঁশ খাইছে, বহুতগুলো আঁশ খাই আলাইছে এখানে। কেউ জাল মাছ ধরতে পারে না, গোসল করতে পারে না, গরু জাবাইতে পারে না এখানে। দ্রুত এলাকা পরিদর্শন করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন বন বিভাগের এই কর্মকর্তা। কুমির আসলে বন্যপ্রাণী সংরক্ষণে এটাকে মারা যাবে না, এটা একটা যদি বন্যপ্রাণীতে অপরাধ মারাটা। তো আমরা এটাকে যাব, সরজমিনি দেখব এবং দেখার পরে এটা পরবর্তী যে কী ব্যবস্থা নেওয়া যায়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ইউনিট আছে, ওনাদের সাথে যোগাযোগ করে পরবর্তীতে কী ব্যবস্থা নেয় আমরা লোকাল বন বিভাগ সহ যৌথভাবে পদক্ষেপ নিব। দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হবে, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর। সিফাত রহমান, মাছরাঙা, নিউজ শো। ক্রিপ্টো
ক্রিপ্টো মুদ্রা বিটকয়েন ছুঁয়েছে নতুন রেকর্ড। আজ সকালে এর দামের সূচক ছাড়িয়ে যায় $1,25,000 মার্কিন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের ক্রিপ্টো বান্ধব নীতির পর থেকেই বাজারে বেড়েছে আস্থা ও বিনিয়োগ। কিভাবে বিটকয়েন আবারও বিশ্ব অর্থনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে, বিস্তারিত নিউজ শো প্রতিবেদনে। বিশ্বের প্রথম ও সবচেয়ে গ্রহণযোগ্য ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন তার ইতিহাসে নতুন উচ্চতায় পৌঁছেছে। 5 অক্টোবর সকালে এর বিনিময় মূল্য দাঁড়িয়েছে $1,25,245 মার্কিন। এর আগের রেকর্ডটি ছিল গেল আগস্টে $1,24,480। 2021 সালে এল সালভাদোর প্রথম দেশ হিসেবে বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করে। দেশটির প্রেসিডেন্ট নাইব আরমান্দো বুকেলের চেষ্টায় তখন গড়ে ওঠে বিশাল মাইনিং অবকাঠামো। তবে পথটা মোটেও মসৃণ ছিল না। রাজধানী সান সালভাদোরে হয়েছিল বিটকয়েন বিরোধী বিক্ষোভ, আগুন দেয়া হয়েছিল এটিএম বুথে। এদিকে যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন ক্রিপ্টো বাজারে এক দশক ধরে পরিবর্তন আনছে। এবছরের শুরুতে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন প্রথমবারের মতো স্পট মার্কেটে বিটকয়েনের অনুমোদন দেয়, যা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য আশীর্বাদ হয়ে আসে। We are here today to announce that the Justice Department has secured felony guilty pleas from the world's largest cryptocurrency exchange, Binance. Fight, fight, fight. Vote, vote, vote. একই সঙ্গে ট্রাম্প প্রশাসন বিটকয়েন ও ডিজিটাল অ্যাসেট ব্যবস্থাপনাকে সহজ করতেও কাজ করছে। সবশেষ নির্বাচনী প্রচারেও ট্রাম্প বিটকয়েনের পক্ষেই তার অবস্থান জানিয়েছিলেন। The first transaction by a president on the Bitcoin protocol. History. You know what that means? বাজার বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য নীতি ক্রিপ্টো শিল্পের সোনালী যুগ তৈরি করতে পারে। 2024 সালের শুরুতে বিটকয়েনের বিনিময় হার $1,00,000 ছুঁয়েছিল। এখন তা বেড়ে $1.25 লাখের কাছাকাছি। এই ঊর্ধ্বগতি শুধু বিনিয়োগের নয়, বরং ক্রিপ্টোকারেন্সি বাজারের প্রতি বৈশ্বিক আস্থারও প্রতিফলন। এক দশক আগেও যাকে বলা হতো ভার্চুয়াল, তাই এখন $1 ট্রিলিয়নেরও বেশি বাজার মূল্যের বাস্তব সম্পদ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই বাজার যেমন লাভজনক তেমনি অনিশ্চিত, তাই বিনিয়োগের আগে ঝুঁকি বিবেচনা করার পরামর্শ তাদের। জাহেদ সেলিম, মাছরাঙা নিউজ শো। 10 অক্টোবর ঘোষণা হতে যাচ্ছে নোবেল শান্তি পুরস্কার 2025। এরই মধ্যে আলোচনায় রয়েছে কারা মনোনয়ন পেয়েছেন, কিভাবে প্রক্রিয়াটি চলে এবং কিভাবে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায় এই কমিটি। এ নিয়ে নিউজ শো প্রতিবেদন। নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত নোবেল ইনস্টিটিউট। এখানেই প্রতি বছর ঘোষণা করা হয় বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলোর একটি নোবেল শান্তি পুরস্কার। 1895 সালে আলফ্রেড নোবেল তার উইলে লিখেছিলেন, যে ব্যক্তি জাতিগোষ্ঠীর মধ্যে ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা, নিরস্ত্রীকরণ বা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রাখবে তাকেই দেয়া হবে এ পুরস্কার। সাধারণত প্রতি বছর জানুয়ারির 31 তারিখের মধ্যে মনোনয়ন প্রক্রিয়া শেষ হয়। ফেব্রুয়ারি থেকে শুরু হয় কমিটির বৈঠক। আমরা প্রচুর মনোনয়ন পাই, সবগুলোই যাচাই করা হয়। গ্রীষ্মের মধ্যেই আমরা সাধারণত মনোনয়ন প্রাপ্তদের দীর্ঘ তালিকা থেকে মোটামুটি 10 জনের ছোট একটি তালিকা পেয়ে যাই। বিশেষজ্ঞদের মতামত নিয়ে ধাপে ধাপে এ সিদ্ধান্তে আসে কমিটি। অক্টোবরের প্রথম সপ্তাহের শুক্রবারেই ঘোষণা করা হয় নাম। এবছর 338 জন প্রার্থী মনোনয়ন পেয়েছিলেন, তবে তাদের পুরো তালিকা আগামী 50 বছর পর্যন্ত গোপন থাকবে। প্রকাশিত নামের মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, নেটো এবং হংকংয়ের বন্দী কর্মী চৌ হাং টাং।
নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিতে পারেন সংসদ সদস্য থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার প্রধান, আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক বিজয়ীরাও। আলফ্রেড নোবেল খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন নোবেল শান্তি পুরস্কার তাদেরকেই দিতে হবে যারা বিশ্বজুড়ে ভ্রাতৃত্ববোধ, নিরস্ত্রীকরণ অথবা শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন। সবচেয়ে কঠিন অংশটি হলো এই পুরস্কার বর্তমান সময়ের প্রেক্ষাপটে হতে হবে। কমিটিকে আলফ্রেড নোবেলের উইলের মতাদর্শ বুঝে কাজ করতে হবে। একটি মেডেল আর সঙ্গে প্রায় 1,19,00,000 সুইডিশ ক্রোনার পুরস্কার। এটাই পান শান্তিতে নোবেল পুরস্কার জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠান। তবে এর চেয়েও বড় প্রাপ্তি বিশ্বজুড়ে তাৎক্ষণিক স্বীকৃতি আর ইতিহাসের পাতায় নাম লেখানোর সুযোগ। তবে বিশ্বজুড়েই এখন আলোচনার বিষয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি এই পুরস্কার পেতে পারেন? কম্বোডিয়া, ইসরায়েল এবং পাকিস্তানের সরকার প্রধানরা এরই মধ্যে তাকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। Theology, philosophy, law and history. নোবেল পুরস্কার কমিটি বিশ্বের বর্তমান প্রেক্ষাপট বিবেচনা করবে। তারা দেখবে কোথায় কি হচ্ছে, চলমান বৈশ্বিক ধারাগুলো কি এবং মানুষ তা নিয়ে কি ভাবছে। এখানে বিবেচনা করা হতে পারে নির্দিষ্ট কোনো শান্তি প্রক্রিয়া কিংবা নতুন কোনো ধরনের আন্তর্জাতিক চুক্তি বা সম্প্রীতি গৃহীত হয়েছে এমন যে কোনো পদক্ষেপ যা শান্তি এনেছে বা আনতে পারে। What are the most promising? নোবেল বিশেষজ্ঞদের মতে ট্রাম্প প্রচলিত বিশ্ব ব্যবস্থাকে ভেঙে ফেলেছেন। এখন যদি তিনি নীতি পরিবর্তন করেন তবেই হয়তো এ পুরস্কার পেতে পারেন। বিশেষজ্ঞরা মনে করছেন কমিটি হয়তো কোনো মানবিক সংস্থা বা জাতিসংঘের কোনো প্রতিষ্ঠানকে এই পুরস্কার দিতে পারে, অথবা আসতে পারে নতুন কোনো চমক। তবে কার হাতে যাবে চূড়ান্ত পুরস্কার তা জানতে অপেক্ষা করতে হবে আগামী 10 অক্টোবর পর্যন্ত। আমিনা লুসি, মাছরাঙা নিউজ শো। বিসিবি নির্বাচন থেকে প্রার্থিতা সরিয়ে দেশে নেই তামিম ইকবাল, এমন গুঞ্জন আছে ক্রিকেট অঙ্গনে। তবে মালিক না থাকলেও দলের ক্রিকেটাররা হয়েছেন চ্যাম্পিয়ন। চট্টগ্রামের ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগের শিরোপা জিতেছে তামিম ইকবালের মালিকানাধীন কেকেআরসি। চট্টগ্রাম থেকে মোহসেনাত শিহাবের রিপোর্ট। উইনিং রান আসতেই ভোঁ দৌড় কেকেআরসি ক্রিকেটারদের। পুরো আসর জুড়ে বেশ ভালো ক্রিকেট খেলেই যোগ্য দল হিসেবে চ্যাম্পিয়ন তারা। চট্টগ্রামের ঘরোয়া লিগ নেই প্রায় 2 বছর ধরে। ঢাকা লিগ ও এনসিএল না খেলা চট্টগ্রামের বাকি ক্রিকেটাররা এতদিন ধরে কাটাচ্ছিলেন অলস সময়। ক্রিকেটে ফিরতে পেরে তাই খুশি তারা। গত 1-1.5 বছর ধরে চট্টগ্রামে কোনো ক্রিকেট নাই। এই ক্রিকেটে আয়োজন করা মানে হয়েছে এটা যে আমরা যারা খেলোয়াড় বসে আছি তারা আমরা মাঠে ফিরে আসতে পারতেছি। যারা ঢাকা লিগ খেলবে তাদের জন্য এটার মাধ্যমে প্রিপারেশন নিতে পারতেছে ভালো, যেন ঢাকা লিগটা ভালো খেলতে পারে। প্রায় আমরা 2 বছর ক্রিকেটের বাইরে ছিলাম যারা লোকালি খেলি আর কি। তো এত সুন্দর একটা আয়োজন, আসলে ডায়ান এত সুন্দর আয়োজন করছে, এটা আসলে খুবই প্রশংসনীয়। সবার কাছে রিকোয়েস্ট করব এরকম টুর্নামেন্ট আরও কয়েকটা হোক, আরও টিমটা বাড়ুক, আরও প্লেয়াররা খেলতে পারুক। কম্পিটিশন হলে টিমটা প্লেয়াররা খেলতে আগ্রহী হবে এবং ভালো জায়গায় খেলবে। এই টুর্নামেন্ট দিয়ে নতুন কিছু দল উঠে এসেছে চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে। চট্টগ্রাম হারভিঞ্জার্স তারই একটি। দলটির মালিক জানালেন নতুন খেলোয়াড়দের সুযোগ করে দিতেই তাদের ক্রিকেটে আসা। আর টুর্নামেন্টের সদস্য সচিব ফজলে দাইয়ানও মনে করেন এমন টুর্নামেন্ট ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে সহায়ক হবে। একটা বিষয় আছে যে ছোট মাঠে ম্যাচ খেলা আর বড় মাঠে ম্যাচ খেলা একটা বিষয় আছে। তো আমরা ট্রাই করেছি টুর্নামেন্টটা বড় মাঠে করার, যাতে প্লেয়ারদের পাওয়ার হিটিং এর অ্যাবিলিটি আরও ইনক্রিজ করে। আমাদের অর্গানাইজেশনের একটা ইচ্ছা আছে যে প্রফেশনাল ক্রিকেটারদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া যায় তাদেরকে সেইভাবে গ্রুম আপ করে এবং নিয়মিত টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ করে চট্টগ্রামের পাইপলাইনটাকে আবারও সুসংহত করা, যাতে করে ন্যাশনাল টিমে আমাদের চট্টগ্রামের প্লেয়াররা আরও বেশি বেশি করে প্রতিনিধিত্ব করতে পারে দেশের। আসরে চ্যাম্পিয়ন দলের প্রাইজ মানি ছিল 1 লাখ টাকা আর রানার আপ দল পেয়েছে 50,000 টাকা। ফাইনাল খেলা শেষে উপস্থিত দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় র্যাফেল ড্র। মোহসেনাত শিহাব, মাছরাঙা নিউজ শো। এই ছিল আজকের মতো। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল।